বন্ধুরা, এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি ভারতের বিভিন্ন যুগে নগরায়ন অর্থাৎ প্রাচীন এবং মধ্যযুগের ভারতের নগরায়ন কেমন ছিল তাই নিয়ে বর্ণনা করব। প্রাচীন ও মধ্যযুগের বিভিন্ন সময়ে ভারতে নগরায়নের প্রসার ঘটেছিল। প্রথম দিকে মূলত উত্তর ভারতে নগরের প্রসার ঘটে, পরবর্তীকালে তা দক্ষিণ ভারতেও প্রসারিত হয়। প্রাচীন যুগে ভারতের নগরায়নের প্রক্রিয়াকে তিনটি পর্যায়ে ভাগ করা যায়। প্রথম পর্যায় হরপ্পা সভ্যতার যুগ, আনুমানিক 2350 থেকে 1750 খ্রিস্টপূর্বাব্দ। দ্বিতীয় পর্যায় ষোড়শ মহাজনপদের যুগ থেকে প্রাক গুপ্ত যুগ, আনুমানিক 606 খ্রিস্টপূর্বাব্দ থেকে 300 খ্রিস্টাব্দ। তৃতীয় পর্যায় সুলতানি যুগ, 1206 থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত। 300 খ্রিস্টাব্দ থেকে শুরু করে সুলতানি শাসনের পূর্ব পর্যন্ত সময়কালকে অনেকে নগরায়নের অবক্ষয়ের যুগ হিসাবে চিহ্নিত করে থাকেন। বিভিন্ন যুগে ভারতের নগরায়নের ইতিহাস হল: এক, হরপ্পা সভ্যতার যুগ, আনুমানিক 2350 খ্রিস্টপূর্বাব্দে ভারতে হরপ্পা সভ্যতার সময়কালে সর্বপ্রথম নগরের উদ্ভব হয়। এটি ভারতের প্রথম নগরায়ন নামে পরিচিত। মোটামুটি 600 বছর স্থায়িত্বের পর আনুমানিক 1750 খ্রিস্টপূর্বাব্দে এই নগর সভ্যতার পতন ঘটে। এই সময় হরপ্পা, মহেঞ্জোদারো, লোথাল, কালীবঙ্গান প্রভৃতি গুরুত্বপূর্ণ শহরগুলি ছাড়াও রংপুর, বানোয়ালি, রোজদি, কোটডিজি, চানুদারো প্রভৃতির মধ্যে মাঝারি বা ছোট মাপের শহরেরও অস্তিত্ব ছিল। এখানকার উন্নত নগর পরিকল্পনা, উন্নত পয়ঃপ্রণালী, ঘরবাড়ি, রাস্তাঘাট প্রভৃতি উচ্চ প্রশংসনীয়। নগরগুলিতে প্রচুর লোকজন বসবাস করত এবং তারা ব্যবসা বাণিজ্য শিল্পের কাজে নিযুক্ত ছিল। কোনো পূর্বসূরি সভ্যতার উত্তরাধিকার ছাড়াও হরপ্পা সভ্যতায় নগরায়নের বিকাশ সত্যিই বিস্ময়কর। খ্যাতনামা ঐতিহাসিক রণবীর চক্রবর্তী মনে করেন যে বিভিন্ন শ্রেণীর বণিক এবং কারিগররা হরপ্পা সভ্যতাকে নাগরিক চরিত্র দান করেছিল। এবার বৈদিক যুগ। বৈদিক যুগে কীরকম ছিল? বৈদিক যুগে আমরা দেখতে পাই হরপ্পার পরবর্তী বৈদিক সভ্যতার প্রথম দিকে নগরের পরিবর্তে ভারতে গ্রামীণ শাসন বা গ্রামীণ সভ্যতার প্রসার ঘটে। ঋগ্বৈদিক যুগে যাযাবর আর্যদের প্রধান জীবিকা ছিল পশুপালন। পরবর্তী বৈদিক যুগে সপ্তসিন্ধু অঞ্চল থেকে আর্য সভ্যতা ক্রমে গাঙ্গেয় উপত্যকায় প্রসারিত হয়। এই সময় আর্যরা নদীর তীরে স্থায়ীভাবে বসবাস ও কৃষিকাজ শুরু করে, ফলে উদ্বৃত্ত কৃষি উৎপাদন ক্রমে ব্যবসা বাণিজ্য ও শিল্পের বিকাশে সাহায্য করে। শিল্প ও বাণিজ্যের বিকাশের ফলে নগর গড়ে ওঠার অনুকূল পরিবেশ তৈরি হয়। ফলে নগর গড়ে ওঠে কীরকম? অহিচ্ছত্র, হস্তিনাপুর, কৌশাম্বী প্রভৃতি নগরের উত্থান এই সময় শুরু হয়। পরবর্তী বৈদিক সাহিত্যে নগর ও নগরীন প্রভৃতি শব্দের উল্লেখ আছে। ডক্টর রণবীর চক্রবর্তীর মতে মধ্য গাঙ্গেয় উপত্যকার কৃষির ব্যাপক বিকাশের পাশাপাশি শিল্পে ও ব্যবসাতে অগ্রগতি নগরায়নের পক্ষে অনুকূল অবস্থার জন্ম দেয়। 3. প্রাক মধ্যযুগ। প্রাক মধ্যযুগে সারা ভারতে নগরায়নের প্রসার ঘটে। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ভারতে নগরায়নের ব্যাপক অগ্রগতি ঘটে। একে ভারতের দ্বিতীয় নগরায়ন বলা যায়। অর্থাৎ
প্রাক মধ্যযুগে যে নগরায়নের অগ্রগতি বা উন্নতি ঘটে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে, তাকে ভারতের দ্বিতীয় নগরায়ন বলতে পারা যায়। এই সময় বারাণসী, বৈশালী, রাজগৃহ, চম্পা, শ্রাবস্তী, কুশীনগর, পাটলিপুত্র প্রভৃতি নগরের উত্থান ঘটে। প্রতিটি নগরই মধ্য গাঙ্গেয় উপত্যকায় গড়ে ওঠে। ফলে সেকালে বৌদ্ধ ধর্মের বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে বিভিন্ন নগর অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিল। দীঘ নিকায়ের মহাপরিনির্বাণ সূত্র এ গৌতম বুদ্ধের সমসাময়িক 60টি নগরের কথা উল্লেখ আছে। অবশ্য এসব শহরের জীবনযাত্রার মান অত বেশি উন্নত ছিল না। এখানে মাটির দেয়াল ও খড়ের ছাউনিযুক্ত ঘরবাড়ির প্রাধান্য ছিল। এবার মধ্যযুগ। মধ্যযুগে ভারতে নগরায়নের আরও উন্নতি ঘটে। চন্দ্রগুপ্ত মৌর্য পাটলিপুত্রে তার রাজধানী প্রতিষ্ঠা করলে পাটলিপুত্রের নগরীর সমৃদ্ধি দ্রুত বৃদ্ধি পায়। আকারে এবং জনসংখ্যায় এটি ছিল সমকালীন ভারতের সর্ববৃহৎ নগরী। এই সময় উল্লেখযোগ্য অন্যান্য নগরগুলি ছিল কৌশাম্বী, তক্ষশিলা, শ্রাবস্তী, মথুরা, পুষ্কলাবতী প্রভৃতি। এবার মৌর্য পরবর্তী যুগ। মৌর্য পরবর্তী যুগে উত্তর ও দক্ষিণ ভারতের বিস্তীর্ণ অঞ্চলে নগরায়নের প্রসার ঘটে। পতঞ্জলির মহাভাষ্যে এই যুগের যেসব নগরের উল্লেখ পাওয়া যায় সেইগুলি হল হস্তিনাপুর, পাটলিপুত্র, বারাণসী, কৌশাম্বী, মথুরা, উজ্জয়িনী, বহিচ্ছত্র, অবন্তী, কাঞ্চীপুর, কান্যকুব্জ, কিষ্কিন্ধা, মাহিষ্মতি, নাসিক, সাকেত, সংকীর্ষ প্রভৃতি। দাক্ষিণাত্যে এই সময় মাদুরা, কাবেরীপট্টনম, আকিয়ামেদু প্রভৃতি নগরের বিকাশ ঘটেছিল। উত্তর ভারতের সঙ্গে সঙ্গে বাংলাদেশেও এই সময় নগরায়নে গতি আসে। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল বর্তমান দক্ষিণ 24 পরগনায় অবস্থিত যেটা চন্দ্রকেতুগড়। এছাড়া বর্ধমান জেলার মঙ্গলকোটে এই সময়ের নাগরিক জীবনের সন্ধান মিলেছে। কুষাণ যুগে রোম ও ভারতের ব্যবসা বাণিজ্যের ফলে আর্থিক সমৃদ্ধি, মধ্য এশিয়ার কুষাণ আধিপত্য প্রভৃতি এই যুগে নগরের অগ্রগতির অন্যতম কারণ। পরবর্তী হচ্ছে গুপ্ত যুগ। গুপ্ত ও গুপ্ত পরবর্তী যুগে নগরায়নের বিকাশ সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে নানা বিতর্ক আছে। অনেকের মতে গুপ্ত যুগ থেকে নগরায়নের অবক্ষয় শুরু হয়। অবশ্য অবক্ষয় সত্ত্বেও অন্তত 600 খ্রিস্টাব্দ পর্যন্ত বেশ কিছু নগরের অস্তিত্ব বজায় ছিল। এর পরবর্তীকালে অনেক নগর পরিত্যক্ত হয়ে পড়ে। লুধিয়ানার সাংখোলে, ইন্দ্রপ্রস্থ, মথুরা, কৌশাম্বী, বারাণসী প্রভৃতি নগরে এই চিত্র ধরা পড়ে। খ্রিস্টীয় 7ম থেকে 11 শতকের মধ্যবর্তীকালে ভারতে নগরায়নের চূড়ান্ত অবক্ষয় দেখা যায়। পরবর্তী সুলতানি যুগ। ইতিহাসবিদ মোহাম্মদ হাবিব মনে করেন যে ভারতে তুর্কি আক্রমণের পরবর্তীকালে কৃষিক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন ঘটে এবং উন্নত অর্থ ব্যবস্থা গড়ে ওঠে। এর ফলে শিল্প ও বাণিজ্যের বিকাশ ঘটে এবং নগরায়নের সূত্রপাত ঘটে। নগরের এই অগ্রগতিকে মোহাম্মদ হাবিব নগর বিপ্লব আখ্যা দিয়েছেন। বড় নগরগুলির উপর নির্ভর করে বিভিন্ন ছোট ছোট নগরের উদ্ভব ঘটে এই যুগে। সুলতানি যুগে প্রশাসনিক ও বাণিজ্য কেন্দ্র হিসাবে দিল্লি ছিল গুরুত্বপূর্ণ নগর। ইবন বতুতা দিল্লিকে ইসলামী প্রাচ্যের
সর্বশ্রেষ্ঠ নগরী বলে উল্লেখ করেছেন। এছাড়া প্রশাসনিক, সামরিক ও বাণিজ্য কেন্দ্র হিসাবে দৌলতাবাদ, মুলতান, লাহোর, কারা, লক্ষ্ণাবতী, কাম্বে প্রভৃতি ছিল এ সময়ের সুবিখ্যাত নগরী। সুলতান ফিরোজ তুগলক 5টি শহরের প্রতিষ্ঠা করেন। এগুলি হল ফতেহাবাদ, হিসার, ফিরোজপুর, জৌনপুর ও ফিরোজাবাদ। সামরিক কেন্দ্র হিসাবে যে সকল নগরের প্রতিষ্ঠা হয় তার মধ্যে উল্লেখযোগ্য ছিল দীপালপুর, হানসি, হিসার, ফিরোজা, সিরহিন্দ, ফতেবাদ। রাজস্থানে প্রশাসন ও দুর্গকে কেন্দ্র করে যোধপুর, নাগর, জারে, পোখরান প্রভৃতি শহর গড়ে ওঠে। রাজস্থানের বাণিজ্য পথগুলির উপর হনুমানগড়, বাড়মের, মেরতা প্রভৃতি শহর গড়ে ওঠে। এছাড়া তীর্থক্ষেত্র হিসাবে বারাণসী, মথুরা প্রভৃতি নগরী প্রতিষ্ঠিত হয়। এই সময় বাংলাদেশে রামাবতী, গৌড়, পান্ডুয়া, নদিয়া, নবদ্বীপ, শান্তিপুর, লক্ষ্ণাবতী বা লখনৌতি, সপ্তগ্রাম, ত্রিবেণী, বিজয়পুর প্রভৃতি এবং দক্ষিণ ভারতে মিরজান, হোনাভার, ভাতকল, বারকুর, বাসরুর, ম্যাঙ্গালোর, কুম্বলা প্রভৃতি উল্লেখযোগ্য নগরী গড়ে ওঠে। সুতরাং বলা যায় যে ভারতের প্রাচীন ও মধ্যযুগে যে সমস্ত নগরের প্রসার ঘটেছিল তাদের মধ্যে, সেই নগরগুলির মধ্যে বহুমুখী প্রভাব লক্ষ্য করা যায়। বাণিজ্য কেন্দ্র হিসাবে এই নগরগুলি গড়ে ওঠে। সেখানে নগরগুলির বণিক, শিল্পী ও কারিগরদের বাসস্থান এবং বাণিজ্যিক ক্রয় বিক্রয়ের কেন্দ্র হিসাবে গড়ে উঠেছিল। এছাড়া এই সমস্ত নগরগুলিকে কেন্দ্র করে শিল্প বাণিজ্যের বিকাশ ঘটে। এছাড়া শহরগুলিতে বিভিন্ন জাতি, বর্ণ, পেশার মানুষ পাশাপাশি বসবাস করার ফলে নাগরিক সমাজে এক ধরনের মিশ্র সংস্কৃতির বিকাশ ঘটে। এছাড়া শহরে উঁচু নিচু বিভিন্ন জাতি ও বর্ণের মানুষের সঙ্গে বিপুল সংখ্যক জাতিগোষ্ঠীর মানুষ বসবাস করতে থাকে। তারা মিশ্র জাতি হিসাবে পরিচিত হয় এবং এখানে বর্ণপ্রথার বাঁধন ক্রমশ শিথিল হতে থাকে। এছাড়া বর্ণপ্রথায় শিথিলতা দেখা দিলে শহরের মানুষরা পৃথক বর্ণে বৈবাহিক সম্পর্ক স্থাপনের বাধা নিষেধের মানসিকতা তাদের মধ্যে দূর হয়। এর ফলে শহরে অসবর্ণ বিবাহের প্রচলন ঘটে এবং সামাজিক উদারতা বৃদ্ধি পায়। এছাড়া শহরের বিকাশের সঙ্গে সঙ্গে সেখানকার সমাজের সাংস্কৃতিক অগ্রগতি ঘটতে শুরু করে। শহরে শিক্ষা ও সংস্কৃতি প্রভৃতির চর্চা এই অগ্রগতিকে সম্ভব করে তোলে। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক শেয়ার করো।